লাল চোখ রক্ষীর কাছে ধরা পড়ে গেছে জীবক। পাহারাদার তীক্ষ্ণ চোখে মাপছে ওকে। তার চোখ মুখ হিংস্র হয়ে উঠেছে। সে জীবকের দিকে লোহার মুষল তাক করে হুঙ্কার দেয়, মাল চুরি করতে এসেছ? কত বড় সাহস এইটুকু বালকের! তুই জানিস এর শাস্তি কে? হ্যাঁ, এখন যদি মুষল আমি তোর পেটে ফোড় করে দিই কেমন হবে বলতো? ওই যে কুকুরগুলোকে দেখতে পাচ্ছিস, ওরা এক্ষুনি ছুটে আসবে তোর নাড়ি ভুড়ি খেতে। তখন কেমন লাগবে বলতো? জীবক তবুও কোনো কথা বলে না। এইটুকু জীবনেই ও অনেক রক্ষী উগ্র দেখে ফেলেছে। জানে এরা কাজের থেকে গর্জন বেশি করে। জীবক সময় নষ্ট করে আর মনে মনে বুদ্ধি আঁটে কিভাবে এর হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। রক্ষী আবার গর্জন করে, কিরে, কোনো কথা বলছিস না যে? এবার জীবক কথা বলে, আমি দেখছি তুমি কত বড় মূর্খ। পাহারাদার ক্ষেপে লাল হয়ে যায়। কি বললি? আমি মূর্খ? জীবক শান্ত গলায় বলে, তা নয় তো কি? তুমি জানো আমি কে? দেখবে তোমার চাকরির এক্ষুনি দফারফা করে দেবো, দেখবে। জীবকের কথা শুনে রক্ষী প্রথমে ঘাবড়ে যায়, তবু সে আগের মতোই রাগী মুখ করে বলে, তুই এইটুকু বালক হয়ে আমার চাকরি কেড়ে নিবি? হ্যাঁ, কে 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 তুই? চুরি করতে এসেছিস, আবার বড় বড় কথা বলছিস? তুই কি ভেবেছিস যে তোর এই কথা শুনে আমি ভয় পেয়ে যাব? রক্ষীর চোখের দিকে তাকিয়ে জীবক মৃদু মৃদু হাসে। পাহারাদার তাকে আবার জিজ্ঞেস করে, এ তুই সত্যি করে বল, কেন এখানে এসেছিস? হ্যাঁ? জীবক ঘাড় বেঁকিয়ে বলে, সব বলবো, তবে তোমার কাছে না। রক্ষী ছোট করে জিজ্ঞেস করে, তবে কার কাছে? জীবক বলে, কার কাছে আবার? তোমাদের দলনেতার কাছে। আগে তার কাছে আমাকে নিয়ে চলো, তবে নিজের পরিচয় দেওয়ার আগে তাকে বলবো যে। পাহারাদার ভীতু হয়ে জিজ্ঞেস করে, কি 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 বলবি? হ্যাঁ, কি কি বলবি? জীবক ভুরু নাচিয়ে বলে, বলবো তুমি বিনা বিচারে মগধের রাজবাড়ির ছেলেকে প্রাণদণ্ড দিতে যাচ্ছিলে। মুষলধারী রক্ষী প্রথমে একটু চমকে ওঠে, রাজবাড়ির ছেলে? তারপর হো হো করে হেসে সন্দেহ প্রকাশ করে, রাজবাড়ির ছেলে? মগধের রাজবাড়ির ছেলে? তা তা রাজপুত্র, এত রাতে আপনি হাওয়াগুড়ি দিয়ে কি করছিলেন এখানে রাজপুত্র? নিজের রসিকতায় নিজেই আবার হেসে ওঠে রক্ষী। ভাওতা দেওয়ার আর জায়গা পাস না, এই আমাকে চমকানোর চেষ্টা করছে। বাবা, আমি হলাম কি অঙ্গরাজ্যের বণিক শ্রেষ্ঠ কুন্তল শ্রেষ্ঠীর প্রধান রক্ষী, ও বলে কিনা আমার চাকরি খাবে। রক্ষী জোর গলায় ডাক দিতেই চারিদিক থেকে অন্যান্য রক্ষীরা ছুটে আসে, ঘিরে ধরে জীবককে। একজন শক্ত নারকেলের দড়ি নিয়ে আসে, আর একজন সেটা দিয়ে জীবককে বাঁধে। তারপর সবাই মিলে হিড় হিড় করে টানতে টানতে ওকে নিয়ে আসে একটা তাঁবুর সামনে। এই তাঁবুটা সব থেকে বড়। ভিতর থেকে গান বাজনার আওয়াজ আসছে, নুপুরের শব্দ শোনা যাচ্ছে। নিশ্চয়ই কোনো নর্তকী নাচ করছে। দীর্ঘ বাণিজ্য পথের ক্লান্তি দূর করার জন্য এইটুকু বিনোদন দরকার হয় বণিকদের। তাঁবুর দ্বারে দুজন রক্ষী দুটো বর্শা নিয়ে দাঁড়িয়ে আছে। এদের একজনের কানে কানে প্রধান রক্ষী কিছু বলে। সেই রক্ষী ভিতরে যায়, তার পরক্ষণেই বেরিয়ে এসে বলে, প্রভু চোরটাকে ভিতরে নিয়ে যেতে বলেছে। জীবককে নিয়ে সেই পাকানো গোপওয়ালা উগ্র ভিতরে ঢোকে। তাঁবুর মধ্যে অনেক লোক, বাদ্যকার নর্তকী ছাড়াও প্রায় 10-12 জন সুন্দর পোশাক পরা পুরুষ বসে আছে।
কেউ বড় তাকিয়ায় হেলান দিয়ে সুরা পান করছে, কারোর সামনে পানের বাটা সাজানো, কোথাও থালা ভর্তি ফল, রান্না করা মাছ মাংস। নর্তকী নিজেই পানে মুখ লাল করে আছে। এইসবের মাঝখানে একজন পুরুষ বসে আছেন। তাঁর চেহারার চাকচিক্য সবার থেকে আলাদা। দীর্ঘ, ফর্সা, কাঁধ পর্যন্ত ঘন কালো চুল, পাতলা গোঁপ। জীবক বুঝল এই হলো প্রধান শ্রেষ্ঠী কুন্তল। প্রধান রক্ষী বলে, প্রভু, এই ছেলেটা গুড় চুরি করতে এসেছিল, আমি একে ধরেছি। তারপর থেকে বলে যাচ্ছে যে ও নাকি মগধের রাজবাড়ির ছেলে। আবার দারুণ ও মিথ্যে বলছে। কুন্তল ভালো করে দেখে জীবককে। ওর জহুরির চোখ, জীবকের মুখশ্রী অতি সুন্দর। অথবাস বা উত্তরীয়তে যতই গুড় আর ময়লার দাগ লেগে থাক, সেগুলো যে রাজবাড়ির পোশাকের কাছাকাছি তা বুঝতে অসুবিধে হয় না। কুন্তল রক্ষীর দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে আমি রেখেছি কিসের জন্যে? যদি রাজবাড়ির ছেলে বলে মনে হয় তাহলে রাজবাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আর যদি মনে করিস যে ও মিথ্যে কথা বলছে, তাহলে বর্ষা দিয়ে বুক পুড়ে দিবি। তা না করে আমার রাতের আমোদ ফুর্তির ব্যাঘাত ঘটাতে এসেছিস। বণিক শ্রেষ্ঠর কথা শুনে রক্ষী হাত জোড় করে। আমাকে ক্ষমা করুন প্রভু, আমি আনতে চাইনি। কিন্তু এই ছেলেটা এমন সব কথা বলতে শুরু করলো, বলে কিনা রাজবাড়ির ছেলে। তা আমরা কি রাজবাড়ির লোকজন কখনো দেখিনি? তারা কখনো হামাগুড়ি দিয়ে গুড় বা মধু চুরি করে? মার্জনা করুন প্রভু, আমার ভুল হয়ে গেছে। এই বিচ্ছুটা এমন পাজি, আজে বাজে কথা বলে আমার মাথা খারাপ করে দিয়েছে। আপনি অনুমতি দিন, একে আমি নিয়ে যাই। তারপরে যা ব্যবস্থা করার আমি করছি। হ্যাঁ। রক্ষীর কথা শুনে বণিক গোঁফের তলে হাসে, বলে, হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা। প্রধান পাহারাদার জীবককে নিয়ে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করে। তখন কুন্তল আবার বলে, আচ্ছা, একটা কাজ কর, একে আমার রথের সঙ্গে ভালো করে বেঁধে রাখ। কাল যখন গঙ্গা পার হব, মাঝ নদীতে গিয়ে নৌকো থেকে ফেলে দেব। অনেকদিন তামাশা দেখা হয়নি, বেশ একটা তামাশা দেখা যাবে। গুড় আর মধুর স্বাদ কেমন মিষ্টি, সেটা এই ছোড়া তখন হাড়ে হাড়ে টের পাবে। এতক্ষণ জীবক কোনো কথা বলেনি, কিন্তু এবার বণিকের কথা শুনে ও মনে মনে আঁতকে ওঠে। এইবারও কথা বলে, মহাশ্রেষ্ঠী, আমার কিছু বলার আছে। কুন্তল ডান ভুরু নাচিয়ে বলে, তুমি কি বলবে? তুমি রাজবাড়ির ছেলে, চুরি করনি, তাই তো? তোমাকে ছেড়ে দেওয়া হোক ইত্যাদি, এছাড়া কিছু বলার আছে তোমার? কয়েক মুহূর্তের মধ্যেই জীবক ওর বক্তব্য গুছিয়ে নেয়। তারপর বলে, আছে বণিকবর। বণিক বলে, আচ্ছা, বলো তবে, কি তোমার বক্তব্য শুনি। জীবক ভাবে, এমনভাবে কথাগুলো ওকে বলতে হবে যাতে রাজগৃহে ফিরে যেতে না হয়, আবার এরা যেন ওকে সঙ্গে নেয়। জীবক বলে, রাজবাড়িতে মানুষ হয়েছে এ কথা ঠিক, কিন্তু আমি রাজবাড়ির কেউ নই। আমি আসলে অনাথ। আমার মা বাবাকে আমি জানি না। দেশে কোনো ভবিষ্যৎ নেই, তাই ভাগ্যের সন্ধানে আমি তক্ষশিলায় যেতে চাই। সেখানে গিয়ে বিদ্যা শিক্ষা করে বড় হতে চাই আমি। দয়া করে আপনি আমাকে সঙ্গে নিন। জীবকের কথা শুনে কুন্তল সোজা হয়ে বসে জিজ্ঞেস করে, দাঁড়ো দাঁড়ো, তুমি কি সেই কুমার অভয়ের কুড়িয়ে পাওয়া ছেলে? জীবক কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কুন্তল অস্থির হয়ে ওঠে। কি হলো? কি হলো? কথা বলছো না কেন? তুমি কি শালবতীর, মানে তুমি কি সেই ছেলে যার, মানে তোমার নাম যেন কি, জীবব, না ঠিক মনে পড়ছে না। কি নাম তোমার? জীবক মাথা নিচু অবস্থাতেই বলে, হ্যাঁ শ্রেষ্ঠী, আমি সেই। আমার নাম জীবক কুমার ভচ্চ। কুন্তল জিজ্ঞেস করে, তুমি কি বাড়ি থেকে অভয়কে বলে বেরিয়েছ? জীবক তেমনি মাথা নামিয়ে বলে,
না, বাড়ির কেউ জানে না আমি তক্ষশিলায় যাচ্ছি। শ্রেষ্ঠী কুন্তল কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলে, অভয় আমাকে খুব স্নেহ করেন। আমার দুখানা অতি চমৎকার রথ তিনি বানিয়ে দিয়েছেন। তোমাকে তার অনুমতি ছাড়া আমি তক্ষশিলায় নিয়ে যাচ্ছি এ কথা জানলে যদি তিনি ক্ষুণ্ণ হন। জীবক কাতর কণ্ঠে বলে, আমি কখনো কাউকে আপনার কথা বলবো না, তবুও দয়া করে আমাকে ফেলে যাবেন না। দরকার হলে আমি আপনার যাত্রাপথে দাস হয়ে কাজ করে দেব, কিন্তু রাজবাড়িতে ফিরে গেলে আমার সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। ওখানে আমার কোনো ভবিষ্যৎ নেই। আপনি আপনি বিচক্ষণ মানুষ, নিশ্চয়ই আমার কথার মর্মার্থ বুঝতে পারছেন। কুন্তল ঘাড় নাড়ে, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এই কে আছিস, একে একটা তাঁবুতে থাকার ব্যবস্থা করে দে। বলে জীবকের দিকে ফিরে বলে, যাও যাও, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। দাসের কাজ তোমাকে করতে হবে না, আর ও কাজ তুমি পারবেও না। তোমাকে এমনি সঙ্গে করে আমি তক্ষশিলায় নিয়ে যাব, কিন্তু মনে রেখো সফল হয়ে ফিরতে হবে। কেমন কুমার জীবক? তোমাকে দেখে আমার বিশ্বাস জন্মেছে, তুমি পারবে, তুমি পারবে।